আজকের এপিসোডে আমরা আলোচনা করব স্ফিয়ার বা গোলক সম্পর্কিত একটা বিশদ আলোচনা। আমি ক্লাসের শুরুতে সবাইকে একটা কথাই বলবো, বারংবার একই কথা বলবো। আজকে গোলক শেখাচ্ছি, গোলককে প্রাধান্য দাও। তোমরা গোলক ব্যাপারটাকে আগে গেলো, গোলক ব্যতীত আর অন্য কিছু মাথার মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তোমরা অঙ্কও করতে আমি বলবো না তোমাদের, আমি তোমাদেরকে বলবো গোলক কি জিনিস সেটা শেখো, গোলকের প্রত্যেকটা সূত্রকে আগে বোঝার চেষ্টা করো। তারপর তোমরা আমাকে থামিয়ে দিয়ে বলবে, স্যার এবার আপনি গোলকের যে কোনো দেশ থেকে একটা অঙ্ক দিন, আমরা দেখি তো পারি কিনা। আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেখানোর আগে প্রত্যেকের উদ্দেশ্যে একই কথা বলবো যে তোরা গোলক শেখ, তোরা গোলকের দাগ নাম্বার শিখিস না, জীবন ধ্বংস হয়ে যাবে। ওই অমুক দাগ, তমুক দাগ, 23 দাগ, 18 দাগ ইম্পর্টেন্স, এইসব ইম্পর্টেন্স করার এখন সময় না। আমরা ইম্পর্টেন্ট যেগুলো বলি, কিসের ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তো সবই। শেষের পরীক্ষার আগে যাওয়ার সময় আমরা কোন অঙ্কগুলোকে বিশেষ গুরুত্ব দেবো সেইগুলোকে বলা হয় ইম্পর্টেন্ট, এমন না যে ওইটাই সাজেশন। তাহলে যদি তাই হতো তাহলে তো গোলকের চ্যাপ্টার থেকে 2-3টে অঙ্ক করিয়ে শেষ হয়ে যেত, বাট তা তো না, আমরা তো সে জিনিস করছি না। আমরা গোলককে বলছি শিখতে, বেশি বেশি করে গোলক খায় না মাথায় দেয়, গোলকের কোনটাকে কি বলে, গোলকের সূত্র। তারপরে যদি একটা অঙ্ক দেয় তাহলে বাস্তব জীবনের সাথে তুমি যদি একবার মিল করাতে পারো গোলকটাকে, তাহলে ওই অঙ্ক পরীক্ষার হলে সলভ হয়ে যাবে শিওর। তার জন্য দাগ নাম্বার ফলো করতে হবে না, ওই 13 দাগ 14 দাগ স্যার, ওই 15 দাগ, ওরকম কিছু করতে হবে না। তাহলে তোমার প্রথমে আগে শেখো গোলক আসলে কি জিনিস। আগেই বলি, গোলক বাস্তব জীবনে যদি বলি একটা ফুটবল, একটা ভূগোলক। আর যদি হাতের চুড়ির কথা বলি সেটা রিং, সেটা তোমাদের একটা সার্কেল, বৃত্ত। গোলক আর বৃত্তের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। বৃত্ত কিন্তু একটা চিত্র মাত্র, কিন্তু গোলক কিন্তু একটা ঘন বস্তু। আমি গোলকের শুরুতেই একটা কথা বলবো, এটা যদি একটা গোলক কল্পনা করো তাহলে প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে একটা গোলকের মোট তল সংখ্যা কিন্তু একটি, ঠিক আছে? তাহলে মোট তল কটা? কেন জানো তো, অনেক কিছুর থেকে কোয়েশ্চেন এরকম তল জানতে চাচ্ছে, এরকম টাইপসের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এখান থেকে যদি মাধ্যমিক পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে যে এক তল বিশিষ্ট একটি ঘনবস্তুর উদাহরণ হলো ড্যাশ, তাহলে ড্যাশে কি লিখবো? ব্যাস, গোলক হয়ে গেল। দেখলে একটা প্রশ্ন এখান থেকে রেডি হয়ে গেল। তাহলে একতল বিশিষ্ট একটি ঘনবস্তু, তার নাম কি আমরা দিলাম? স্ফিয়ার বা গোলক। তাহলে গোলক কিন্তু একটা ঘনবস্তু, এটা মাথায় রাখতে হবে, একতল বিশিষ্ট। সেই তলটা কেমন? সেই তলটা হচ্ছে বক্রতল। সেই তলটা কেমন? বক্রতল, এটা মনে রাখতে হবে। এর কোনো সমতল নেই, এই যা দেখছি সব বক্রতল। তাহলে আমরা গোলককে কল্পনা করতে দিয়েছি, তোমরা মনে মনে কল্পনা করবে, যার নাম সেটা হলো বললাম একটা ফুটবল। কিংবা স্কুলে শটপট খেলার যে বলগুলো থাকে, লোহার বলগুলো হয়, নিয়ম করে ফেলতে হয়, ওইটা একটা গোলকের উদাহরণ হতে পারে, স্ফিয়ারের উদাহরণ হতে পারে। কি বললাম, বোঝা গেল? এরপর আরো কিন্তু গোলক আছে, বহুত গোলক আছে। সেগুলো কি কি? ভূগোলক, তোমাদের সামনে একটা বললাম ভূগোলক। যে কোনো পিংপং খেলার বল বলো, ক্যামব্রিজ খেলার বল বলো, যে কোনো কিছু কিন্তু একটা গোলকের উদাহরণ হতে পারে। এবার ভালো করে বুঝবে, গোলক কিন্তু দু রকমের হতে পারে। যদি বলো স্যার কেমন, একটু ভালো করে বোঝো। শটপট খেলার বলে যদি বলা হয় ফুটবল খেল, আর ফুটবল খেলার বল দিয়ে যদি বলা হয় শটপট খেল, দুটো কিন্তু খেলা চেঞ্জ হবে। কেননা শটপট খেলার বলে যদি কেউ লাথি মারে তাহলে তার পা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, আর ডাক্তারে অর্থোপেডিক দেখাতে হবে। তাহলে তোরা নিশ্চয়ই একটা আইডিয়া পাচ্ছিস, একটা ফুটবল আর একটা শটপট খেলার যে লোহার বলটা, তাহলে গোলক দুই প্রকারের রয়েছে, একটা নিরেট আর একটা হচ্ছে ফাঁপা। মাথার মধ্যে ঢুকেছে? ইয়েস অর নো? তাহলে যেটার ভিতরে কোনো মেটেরিয়ালস নেই সেটা হচ্ছে ফাঁপা, আর যেটার ভিতরে মেটেরিয়ালস আছে সেটাকে আমরা কি বলছি? নিরেট। পুরোটা ভর্তি থাকবে সেটাকে আমরা কি বলবো? নিরেট। যেমন সাইকেলের রড গুলো, আমাদের যে মোটা মোটা রড দেখতে পাই, কিন্তু ভিতরে কিন্তু ফাঁপা, নিরেট না কিন্তু। কি বললাম, মাথায় ঢুকেছে? কিংবা আমি যদি কানের দেখতে যাই, অনেক সময় কানের অনেকে রিং বানায়, ভিতরে দেখা গেল পুরো ফাঁপা, বাইরের আবরণটা রয়েছে। যদি পুরো নিরেট করতে হয় তাহলে অনেকটা সোনার প্রয়োজন, কি ঠিক কিনা? সলিড যেটাকে আমরা বলি, ঠিক তো? তাহলে আমরা এই যে গোলক বলছি, তাহলে গোলক কয় রকমের হতে পারে? একটা ফাঁপা গোলক হতে পারে, একটা ফাঁপা হতে পারে, আর একটা কি হতে পারে? নিরেট হতে পারে, নিরেট হতে পারে।
এটা মাথায় রাখো। কিন্তু ফাঁপা নিরেট বুঝবো কখন, একটুখানি মাথার মধ্যে ঢোকাই কেন বললাম। এবার যদি তরবারি দিয়ে কেউ এই গোলকটাকে কেটে দিত, এবার খেলা শুরু হবে বাবা, এবার খেলা শুরু হবে। এবার এই গোলকটাকে আমি কেটে দিয়েছি, তাহলে এর শেপটা এখন কেমন হবে? এর শেপটা এখন একটা অর্ধেক বাটির মতো হবে না কি, ঠিক কিনা? এবার খেলা শুরু। এবার যদি এই গোলকটা, আবারও বলছি, যদি এই গোলকটা ফাঁপা হয় তবে এই কাটা অবস্থায় কটা তল? নো। যদি ফাঁপা হয় তাহলে একটাই বক্রতল। এবার যদি নিরেট হয় তবে দুটো তল, একটা সমতল পাবো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? খালি বাটি একটাই তল, পায়েস ভর্তি বাটি এবার হয়ে গেল দুটো তল। পায়েস যেই ভরলাম তখন ভিতরে ফাঁপা জায়গাগুলো সব ভরাট হয়ে গেল, তাহলে এবার তল পাচ্ছি দুটো, একটা হচ্ছে সমতল, তাহলে এটা হয়ে গেল আমাদের সমতল, আর এটা কি হয়ে গেল? বক্রতল। মাথার মধ্যে ঢুকলো? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? তাহলে এবার এই দুটো জিনিসকে যদি কেউ একবার ভালো করে বুঝতে পারে, তাহলে যে কোনো অঙ্ক তার কাছে জল ভাত হবে, যে কোনো অঙ্ক জল ভাত হবে, যে কোনো অঙ্ক জল ভাত হবে। কি বললাম? এই দুটো জিনিস যদি কেউ বুঝতে পারে, তাহলে একটা সম্পূর্ণ গোলক, আবারও বলছি, একটা সম্পূর্ণ গোলক তার একটাই তল, সে নিরেট হোক বা ফাঁপা হোক, তার একটাই তল। কিন্তু যদি একটা অর্ধ গোলক ফাঁপা হয় তবে বক্রতল পাবো, কিন্তু যদি নিরেট হয় তাহলে দুটো তল পাবো, সমতল আর। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটা ফাঁপা গোলক অর্ধগোলক আর একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র চেঞ্জ হবে। তাহলে সেই ক্ষেত্রে শুধু একটা পার্ট পাচ্ছি, এই পার্টটা আর পাচ্ছি না, তাহলে এই পার্টটা থাকছে না। আর যেটা নিরেট সেটার কিন্তু আমি সমগ্র তল যদি দেখতে যাই তাহলে উপরের পার্টটাও পাচ্ছি, আবার তলার পার্টটাও পাচ্ছি। মাথার মধ্যে ঢুকেছে? মাথার মধ্যে ঢুকেছে? এবার এক এক করে আমরা সূত্রগুলো রেডি করার চেষ্টা করব, সূত্রগুলো রেডি করার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই জানো একটা বৃত্তের পরিধির সূত্র 2πr, ঠিক কিনা? একটা বৃত্তের, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের পরিধি 2πr, এই সূত্রটা আমরা জানি। বৃত্তই কিন্তু এখন অনেকগুলো বৃত্তকে যদি র্যান্ডামলি ভাবে লাগাই আর তার উপরে যদি একটা চামড়ার আস্তরণ দিয়ে দিই, হয়ে যাবে কিন্তু একটা গোলক, কি ঠিক কিনা? আমরা হাতের চুড়িগুলোকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সাজিয়ে নিই তাহলে দেখতে কিন্তু একটা পুরো বলের মতো হয়ে যাবে, আর তার উপর দিয়ে একটা কাগজ মেরে দিলে দেখে মনে হবে একটা বল। কিংবা দুটো বাটিকে যদি এক জায়গায় করে দিয়ে মাঝখানটা জল লাগিয়ে দিই তাহলে দেখে মনে হবে একটা গোলক, আর দুটোকে দুই দিকে খুলে দিলে দুটো অর্ধ গোলকে পরিণত হবে। বোঝা গেল? তাহলে বৃত্তের পরিধি 2πr, ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে মনে রাখো একটা সম্পূর্ণ গোলক, ঠিক আছে, সম্পূর্ণ গোলক, যখনই গোলক কথা ইউজ করব তখনই মনে রাখবা যে এটা সম্পূর্ণই আছে, আর যদি অর্ধ হয় তখন সামনে একটা অর্ধ কথা অ্যাড হয়। আর নর্মাল ওয়েতে যেখানে যেখানে গোলক লেখা ভাববা এটা পুরো আস্ত একটা গোলক, কোনো কাটা ফুটো নেই, ঠিক আছে? তাহলে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তার আগে একটু বলে রাখি, তাহলে এটা গোলকের সেন্টার, কি ঠিক কিনা? তাহলে এটা যদি গোলকের সেন্টার হয়, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, আর এটা ব্যাসার্ধ, আর তাহলে ভালো করে বোঝো, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², মনে থাকবে? তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। 4π, যেখানে আর মানে ব্যাসার্ধ, কখনোই ব্যাস কিন্তু ইউজ করা যাবে না। আর মানে কি? ব্যাসার্ধ। আর মানে কি? পাই মানে তোমরা তো 22/7 বসাবে এই ক্ষেত্রে, আর 4 তো 4ই, মানটা তো অবশ্যই বসিয়ে দেবে। এটা গেল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর কি? আর গোলকের আয়তনের সূত্র একটা আছে, গোলকের আয়তনের সূত্র 4/3πr³, মনে থাকবে? তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³, 4/3πr³, মনে থাকবে? 4/3πr³। তাহলে দুটো সূত্র একটা গোলকের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন হচ্ছে 4/3πr³, 4/3πr³। এবার একটুখানি বোঝার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি একটা অর্ধগোলক যাই, এবার কাজটা একটু ভালো করে বোঝো। আমার অর্ধগোলক দুটো আছে, একটা
ফাঁপা আর একটা নিরেট। তাহলে আমি যখন যে কোনো একটা অর্ধগোলকের শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল দেখবো, বক্রতলের ক্ষেত্রফল মানে এইটুকু দেখবো, সম্পূর্ণ না কিন্তু এটা বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি একটা টোটালটা হয়ে গেলে কত হয় 4πr²। তাহলে তাকে কেটে দিয়েছি হাফ। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে অর্ধগোলকের ক্ষেত্রে? তাহলে 2πr², এর অর্ধেক হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে 2πr²। এবার একটা জিনিস বোঝো, 2πr² কিন্তু এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটারও বক্রতলের ক্ষেত্রফল যা হবে এটারও বক্রতলের ক্ষেত্রফল তাই হবে। কিন্তু এবার যেটা ফাঁপা সেটা সমগ্র তল বলতে শুধু একটাই তল আছে, সেটা হচ্ছে বক্রতল। কিন্তু যেটা নিরেট সেটার কিন্তু সমগ্র তল যদি বলে তাহলে কিন্তু এইটাও পাচ্ছি আবার এই পার্টটাও পাচ্ছি। তাহলে এইটা কি? এটা আলটিমেট একটা বৃত্ত, নিচটা কি হয়? এটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় πr² হয়। তাহলে এই উপরের পার্টটুকু হচ্ছে 2πr², আর নিচের পার্টটুকু হচ্ছে πr²। তাহলে আমি যদি এখন এটা যোগ করে দিই, এর সাথে যোগ করে দিই 2πr², তাহলে কিন্তু 3πr² হয়ে যাচ্ছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। মাথার মধ্যে ঢুকেছে? তাহলে সূত্রগুলো কি কি? একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², ফাঁপা হলে 2πr², আর পুরোটাই যদি হয় তাহলে সেটা 4πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তাহলে যে কোনো একটা অর্ধগোলকের যদি শুধু বক্রতল চাই, সে ফাঁপা হোক বা নিরেট হোক, যদি শুধু বক্রতল চাই তাহলে 2πr², আর যদি সেটা ফাঁপা না হয়ে নিরেট হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তখন একটা πr² এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে দুটো πr², এখানে একটা πr², কত হলো 3πr²। তাহলে এবার আয়তন নিয়ে পড়বো। তাহলে একটা টোটাল গোলকের আয়তন কত 4/3πr³। তাহলে এবার সেটা অর্ধগোলক হোক, মানে অর্ধগোলক সেটা নিরেট হোক অথবা ফাঁপা, আমার দুটোরই আয়তন তো থাকবেই। যে ফাঁপা তার মধ্যে এত আয়তন যা হবে, যে নিরেট তারও আয়তন সেমই হবে। তাহলে সে আয়তন কি হবে? এর অর্ধেক। তাহলে আমরা এখন বলতে পারি যে অর্ধগোলকের আয়তন, তাহলে এর অর্ধেক করলে কি হয় 2/3πr³। নিচ দিয়ে 2 দিয়ে ভাগ করলে 2 2 × 4, তাহলে অ্যান্সার চলে আসবে 2/3πr³। আশা করছি ক্লিয়ার। 2/3πr³। তাহলে এই হচ্ছে একটা গোলকের খেলা, আর কিছু না। তাহলে আমাকে যদি কেউ বলে, ভালো করে বুঝবে, আমাকে যদি কোনো অঙ্কে এরকম বলে যে একটা ফুটবল আছে, সেই ফুটবলকে তুমি লাল রঙের একটা চামড়া দিয়ে মুড়ে দেবে, তাহলে আমাদের কতটুকু চামড়া লাগবে? তাহলে আমরা পরীক্ষার হলে বসে সেটাকে কি ভেবে নেব কতটুকু চামড়া লাগবে? তার মানে আমাদের কি বের করতে হবে? সেই ফুটবলটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? বসে দেখি 12-র 1 দাগ দিয়ে শুরু করি, কি কার করব। 1 দাগটা তোদেরকে প্রথমে একটু দেখাই, তারপর এক এক করে সব দেখাচ্ছি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার, সমতলের ক্ষেত্রফল একদম সোজা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা অ্যাপ্লাই করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তা সমতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr², কি ঠিক কি না? তাহলে 4π মানে 22/7, আর আর এর মান বইতে বলা আছে 10.5 তার হোল স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসছে রে? হ্যাঁ, পুরোপুরি ব্যাস এত বর্গ সেন্টিমিটার। আমি আর কাটাকাটি করলাম না, নিজেরা করে নেবে। এত বর্গ সেমি, আমাদের এইটুকু সুবিধা আছে, আমাদের করা লাগে না। চলো, 1 দাগ তো তোরা পারলি। চল এবার আমরা 2 দাগের অঙ্কটা একটু দেখি। 2 দাগের অঙ্ক, 2 দাগ দেখে অনেকে হয়তো ভুরকে গেছে, কি হবে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা লেগেছে। এইরকম ভাবে একটা চামড়ার বলে টোটাল 431 টাকা 20 পয়সা খরচা। তাই বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ভালো করে বুঝবে। ব্যাস তো বের করব, আগে ব্যাসার্ধ বের করব, তারপর 2 গুণ করে ব্যাসে চলে যাব, সেটা কথা না, কিন্তু আগে ব্যাসার্ধ তো যেতে হবে। তাহলে 17 টাকা 50 পয়সায় কতটুকু চামড়া পাওয়া যায়? 1 বর্গ সেমি চামড়া পাওয়া যায়। তোমরা এইরকম ভাবে ভাবো যে 17
0.50 এই টাকাতে, এই টাকা খরচ করলে, আমি শর্টে লিখছি, এই টাকা খরচ করলে কতটুকু চামড়া পাবো? 1 বর্গ সেমি, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার চামড়া পাওয়া যায়। এটা ঐকিক নিয়ম ভাই। তাহলে 1 টাকায় কত পাবো? 1/17.50। আর মোট খরচা করেছিলাম কত রে? 431.20। এই যে টাকাটা, তাহলে এই টাকা খরচা করলে কতটুক চামড়া পাবো? তাহলে এইটুক টাকা খরচা করলে পাবো 431.20, তাকে ভাগ করবো 17.50। মাথা মধ্যে ঢুকলো হ্যাঁ কি না? তাহলে এবার আমি কাটাকাটি করে যে অ্যান্সারটা পাবো, তাহলে সেটাই হচ্ছে ওই বলটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল? কারণ ওই যে যতটুকু চামড়া আমার লেগেছে, তাহলে সেই চামড়া কোথায় থাকে? সমগ্র তলের ক্ষেত্রফলে চামড়া থাকে। তাহলে এবার এইটা কাটাকাটি করে যে অ্যান্সারটা আসবে, সেটা মানেই 4 পাই আর স্কোয়ার। তাহলে সেখান থেকে 4 পাই বসিয়ে দিয়ে আর এর মান ক্যালকুলেশন করব, তারপরে 2 গুণ করে দেবো, হয়ে গেল ব্যাসার্ধ, অঙ্ক শেষ। তাহলে এই জায়গাটুকু বুঝতে হবে। অনেকে ডাইরেক্ট ভাগ করে দেয় আর দিয়ে বলে এটাই হচ্ছে সমতা। কেন ভাগ করব? আমার সেইটা বুঝতে হবে যে 17 টাকা 50 পয়সা খরচ করলে 1 সেন্টিমিটার আমি চামড়া পাচ্ছি। তাহলে 1 টাকায় কত আর 431.20 টাকায় কত? তাহলে এই টাকাটা খরচা করে যতটুকু চামড়া পেয়েছি, সেই ততটুকু চামড়া দিয়ে বল বানিয়েছি। তাহলে সেইটাই কি? ওই বলের সমগ্র তলের ক্ষেত্রফল। বলের বক্রতল বলো বা সমগ্রতল বলো, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কাটাকাটি করো, দেখো পয়েন্ট পয়েন্ট উঠে গেল, একটা শূন্য উঠে গেল। তাহলে 4312কে 175 দিয়ে ভাগ করো, দেখো তো কত হয়? কত হয়? তাহলে এটাকে যদি আমি এখন ভাগ করি, তাহলে ভাগফল আসবে কিন্তু 24.64। চলে আসলো 24.64। এই যেটা বেরোলো, এটা হলো এত বর্গ সেমি। তাহলে এটাই হলো কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল 24.64। ক্লিয়ার হলো? তাহলে এবার আমরা কি বের করব? প্রশ্নানুসারে তাহলে আমাদের যেটা, সেটা তো থাকছেই 24.64, আর তার সাথে 4 পাই আর স্কোয়ার। আমাদের এবার আর স্কোয়ারের মানটা বের করা নিয়ে কাজ। তাহলে 24.64 তাকে ভাগ করব 4 দিয়ে, 7/22। ব্যাস, এবার কাটাকাটি করার পালা। তাহলে এখান থেকে পয়েন্ট হলো দুটো শূন্য হবে। তাহলে এবার কাটাকাটি করো। প্রথমে 4 6 24, তারপর 4 অক্ষে 4, 4 6 24, ঠিক কি না? 11 2 22, আর 56 আর 11 গুণ করলে হচ্ছে 616, তাই তো? আর এটা আবার যাচ্ছে 2 2 4, 8 2 16। ব্যাস, 28/100 আপাতত ভাবে যা দেখতে পাচ্ছি। আর একটা 7ও আছে আবার এখানে, আর একটু কাটাকাটি করবো না, এখন এখানেই নিয়ে চলে আসবো। তাহলে আমার উপরে থাকলো হচ্ছে একটা 7, আর তার সাথে থাকলো 28, আর নিচে থাকলো 100। দেখো ভালো করে বুঝবে, স্কোয়ার এক পাশ থেকে এক পাশে আসলো, রুট হয়ে গেল। তাহলে আমি এটাকে এখন লিখতে পারি, 28কে লিখতে পারি 4 গুণ 7, আর আগে একটা 7 ছিল, আর নিচে 10 গুণ 10। তাহলে তোমরা বুঝতে পারছো এটা 2 এর স্কোয়ার, একটা 7 এর স্কোয়ার। তাহলে 7 2 14, আর নিচে 10 10কে 100। তাহলে 14/10, এটা কার মান? এটা আর এর মান, ঠিক আছে? তাহলে এটা কার মান বেরোলো? আর এর মান বেরোলো। তাহলে এখানে আর স্কোয়ার দেবো না একবার, তাহলে এখানে রুট দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এবার আর বেরিয়ে গেল, এবার আমাদের বের করতে হবে ব্যাস। তাহলে এবার ব্যাস বের করবো। তাহলে ব্যাস সমান সমান, তাহলে 14/10। তাহলে ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে কি পাওয়া যায় বলো? তাহলে 14 2 28, 28কে 10 দিয়ে ভাগ করলে 2.8, এত সেন্টিমিটার। শেষ। তাহলে আমাদের অঙ্কে বলেছিল বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে উত্তর 2.8 সেন্টিমিটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। ক্লিয়ার? চলো 7 দাগটা তোমাদেরকে একটু দেখাই। বাচ্চাদের একটা অঙ্ক আছে এখানে। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে লোহা আছে বের করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করব? আয়তনের সূত্র নাকি বক্রতলের ক্ষেত্রফল? আয়তন। ব্যাস, তাহলে ব্যাসার্ধ বলা আছে, তাহলে আমরা ডাইরেক্ট আয়তনের সূত্র অ্যাপ্লাই করে দিলাম, আয়তন। তাহলে 4/3 পাই আর কিউব সূত্র। তাহলে 4/3 পাই মানে 22/7, আর আর বলা আছে, আর হচ্ছে 2.1,
2.1 কিউব আছে, তো 3 বার লিখে দিলাম, এই যে 3 বার লিখে দিলাম কিউব আছে বলে। এটা আমাদের একটা ফার্স্ট উত্তর বেরোবে কত ঘন সেমি লোহা। বুঝতেই পারছো, একটু কাটাকাটি তো করতেই হবে, কিছু করার নেই। পয়েন্ট তোলো একটা 10 আনো, পয়েন্ট তোলো একটা 10 আনো, পয়েন্ট তোলো একটা 10 আনো। তাহলে কাটাকাটি করছি, 3 7 21, 7 7 গেল কেটে, কি ঠিক কিনা? আর তো আপাতত কাটাকাটির কিছু দেখছি না, আমি আর কাটাকাটি করতেও চাচ্ছি না। এবার গুণের ভরসাতে চলে যাচ্ছি আমি, কিছু করার নেই, নিচের এই ভাগগুলোকে রাখতে চাচ্ছি আমি, তাহলে আমার পয়েন্টে আসবে, ব্যাপারটা ভালো হবে। তাহলে এবার প্রথমে এইদিকে 22 গুণ 4 করলে হলো 88, কিচ্ছু করার নেই, আমাকে গুণ করতেই হবে। 21 ওকে 21, 21-এর 1 হাতে 2, আর এইদিকে 21 দুকোনো হচ্ছে 42, 42 43 44, 441, ব্যাস। আর নিচে 1000, এবার আবার একটা গুণ করতে হবে, 88-র সাথে 441 কত হয় বলো? এটা গুণ করলে হলো 38,808, এইটা। তাহলে তাকে আবার 3টে শূন্য মানে 38.808, এরকম উত্তর কে আছে দেখতো, ভুল বললে মেরে দেবেন দেখিস। 38 তাহলে এটা একক বসিয়ে দাও, এত ঘন সেন্টিমিটার, ব্যাস একটা উত্তর বেরোলো। তাহলে ওই লোহাটার যে গোলকটা ছিল, মানে লোহার গোলক, তার মধ্যে কতটুকু লোহা আছে? 38.808 ঘন সেমি কিন্তু তার মধ্যে লোহা এক্সিস্ট করছে। আচ্ছা, এরপর আর একটা উত্তর জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছে বলো? হ্যাঁ, আর একটা জিনিস জানতে চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল কত, তাই তো? কি জানতে চেয়েছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল, চলো বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে 4πr², তাহলে 4πr², এবার সূত্রগুলো অ্যাপ্লাই করো। তাহলে এটা হলো 4 পাই মানে 22/7, আর আর মানে আবার 2.1 গুণ 2.1। চলো আবার কাটাকাটির একটা পালা আসবে, কিছু করার নেই। তাহলে এখান থেকে পয়েন্ট তোলো একটা 10, পয়েন্ট তোলো একটা 10, তাহলে এখান থেকে হলো 3 7 21, 3 7 21 হয়ে গেল। আর আর আপাতত এখন আর কিছু ভাগ করব না, যত না করব তত আমার নিচে ভাগ করতে সুবিধা হবে। তাহলে আমার এখন গুণ করতে হবে, এইদিকে 4 দুগুণ 8, 88, 88, তার সাথে গুণ করব 3 কে 3, 3 দুগুণ 6, তাকে ভাগ করব এইটা দিয়ে। চলো কত হয় বলো? 88 গুণ 63, এর সাথে 63 গুণ করলে হয় 5544, আর তাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 55.44, এত বর্গ সেমি হয়ে গেল উত্তর, কমপ্লিট। এই ছিল 7 দাগ। তাহলে জাস্ট দেখলো সূত্রটা আমরা জানি কিনা, সেটাই বইতে আমাদেরকে একটু যাচাই করে নিল যে ছেলেমেয়েরা তো শিখলো, কেমন শিখলো। তাহলে আয়তন বের করে ফেললাম আর বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, কমপ্লিট 7 দাগ। চলো তোমাদের 8 দাগও আমি করিয়ে দিচ্ছি। 8 দাগের অঙ্কটা তোমাদের 14 দাগ পর্যন্ত সবকটাই বাড়ির কাজ দিলাম, সবকটাই দেখে আসবে। আমি 8 দাগটা করিয়ে শেষ করবো আজকের ক্লাসটা, যেহেতু প্রথম তোমাদের করার জন্য একটু টাইম দেবো আমি। চলো 8 দাগ। একটি নিরেট সীসার গোলকের ব্যাস বলা আছে 14 সেন্টিমিটার। দেখো প্রথমেই আমাদেরকে একটু ঘোল খাওয়াচ্ছে, ব্যাস বলা আছে 14 সেন্টিমিটার, আর কোনো কথা হবে না, এখান থেকে আর এর মান বের করো আগে, 14/2, তা নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। 7 সেন্টিমিটার, এই ব্যাস ধরে যে অঙ্ক করবে তার অঙ্ক পুরো ভুল, কারণ আমরা ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, আর মানে এটা কথাগুলো কানের মধ্যে বাজাতে হবে। বলেছে এই গোলকটাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে একটু ছবিটা ভালো করে বোঝো, এটা একটা বড় গোলক আছে, এই বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এবার এটাকে গলিয়ে ছোট 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 বানাতে হবে। এবার এক একটার ব্যাসার্ধ কত? 3.5 করে রয়েছে প্রত্যেকটা। তাহলে এইরকম 3.5 এর কতগুলো হবে সেইটা আমাদের এখন বের করতে হবে। দেখো এটা তুমি একটুখানি একটু বাস্তব জিনিস নিয়ে ভাবো। বাড়িতে যখন মা নাড়ু বানায় তখন কড়াই থেকে একটা বড় নারকেলের একটা প্রোডাক্ট রেডি করে দেয় আমাদের, দিয়ে থালায়
দিয়ে দেয়, দিয়ে বলে এখান থেকে নিয়ে অল্প অল্প করে হাতে করে পাকা আর নাড়ু বানা। এবার মার মনে করো সেবার পুজোতে 200 পিস নাড়ুর দরকার। এবার মা বুঝে উঠতে পারছে না কটা নারকেলের নাড়ু বানাবে, তখন মা একটা বড় করে রেখেছে, বলছে এখান থেকে নাড়ু কতগুলো হবে কেউ বলতে পারবি? তোরা তো অঙ্ক টঙ্ক শিখিস, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তখন তোদের মধ্যে কেউ বলছে না এই তো স্বাভাবিক, তুমি আমাকে একটা নাড়ু পাকিয়ে দেখাও কতটুকু সাইজ হবে, তাহলে আমি বলে দিচ্ছি। এবার মা একটা নাড়ু দিল পাকিয়ে, এবার সেই নাড়ুটার ব্যাসার্ধ তুই পেয়ে যাবি। এবার তুই ভাববি ওই অবস্থায় ব্যাসার্ধ পাবো কি করে? স্ক্রু গেজ যন্ত্র আছে, 11-এ উঠলে শিখতে পারবি। স্ক্রু গেজ যন্ত্র দিয়ে ও ভালো করে নাড়ুর সব ব্যাসার্ধ বের করা যায়, কোনো টেনশন নেই। বাট জাস্ট বলছি, এবার একটা নাড়ুর ব্যাসার্ধ পেয়ে গেলি, তাহলে ব্যাসার্ধ অ্যাপ্লাই করে ওই একটা ছোট্ট নাড়ুর আয়তন বের করে ফেলবি। মাথায় ঢুকেছে? 4/3 পাই আর কিউব মারবি, মারলে একটা আয়তন পেয়ে গেলি ছোট ছোট। এবার বড়টার ব্যাসার্ধ জানিস, মা যেটা বড় বানিয়ে দিয়েছিল সেটার আয়তন বের করবি 4/3 পাই আর কিউব। তাহলে বড় যে আয়তনটা পেলি আর ছোট ছোট নাড়ুগুলোর যে একটার আয়তন পেলি দিবি ভাগ করে, তাহলে যতগুলো ভাগ করার পরে অ্যান্সার থাকবে ততগুলো নাড়ু তৈরি হবে এই বড়টা দিয়ে। শেষ অঙ্ক। বুঝতে পারলাম? তাহলে বড় একটা গোলককে তার আয়তনকে যদি ছোট একটা গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে সেখান থেকে ভেঙে কতগুলো ছোট ছোট গোলক তৈরি হবে সেটা অনায়াসে বেরিয়ে আসে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? আমরা প্রথমে 7কে হাতিয়ার করে নিয়ে বড় গোলকের আয়তন বের করব, তারপর 3.5কে হাতিয়ার করে নিয়ে ছোট গোলকের আয়তন বের করব, করে নিয়ে দুই দিক থেকে দেব ভাগ করে। প্রথম বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে কপিস পড়ে থাকবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? বড় গোলকের আয়তন, আমরা এই কথাটা লিখব, বড় গোলকের আয়তন। আমরা প্রথমে এই কথাটাকে দেখব। 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 7-এর কিউব, আর কিউব মানে কতর কিউব? তাহলে 4/3 পাই বসাবি না, এই মান বসাবি না, এ কেটে যাবে, তাহলে 7-এর কিউব করলে হয়ে যাচ্ছে। তাহলে 7×7 = 49, 49 গুণ 7 করলে কত হয়? আমরা 343। ব্যাস, থাক। এত ঘন সেমি, এটা বড় গোলকের আয়তন পেয়ে গেলাম। তাহলে এবার ছোট গোলকের আয়তন বের করব। ছোট গোলকের আয়তন, এবার ছোট গোলকের আয়তন আমরা বের করব। ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 3.5 তার হোল কিউব। তাহলে এবার 3.5কে কিউব করে দেখবো কত হয়। তাহলে 3.5কে যদি আমি এখন কিউব করি কত হয়? 3.5কে কিউব করলে কত হয়? 42.875 হয়। তোমরা গুণ করেও দেখে নিতে পারো। তাহলে এটা হয়ে গেল এত ঘন সেমি, এত ঘন সেমি হয়ে গেল। চলো, তাহলে এবার আমি বড় গোলকের আয়তনকে যদি এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? কতগুলো গোলক তৈরি হয়ে পেয়ে যাব। তাহলে তৈরি হওয়া ছোট গোলকের সংখ্যা, ছোট গোলকের সংখ্যা নাও, চলো ভাগ করে দিই। তাহলে 4/3 পাই 343 ডিভাইডেড বাই 4/3 পাই 42.875। দেখো 4/3 পাই দুটোই সেম, কেটে গেল। আর 42.875কে 343 দিয়ে ভাগ করলে 8 হয়, তাহলে উত্তর হয়ে গেল 8টি। শেষ। তাহলে এই বড় গোলকটাকে ভেঙে ভেঙে ছোট গোলক যদি বানাতে হয় 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে কতগুলো পাবো গোলক? 8খানা গোলক পাবো। কতগুলো গোলক পাবো? এই সেম 14 দাগ, এই অঙ্কটা 14 দাগের অঙ্কটা কিন্তু একদম সেম অঙ্ক, সেম ভাবে হবে। তোমরা বাড়ি থেকে এই 14 পর্যন্ত দেখবে, নেক্সট এপিসোডে A to Z যা আছে শর্ট পট যা আছে সব করিয়ে দেওয়া হবে। তাহলে গোলকের চ্যাপ্টার আশা করছি বোঝা গেল। তাহলে লাস্ট একবার বলে দিই, তাহলে কোন একটা গোলকের সম্পূর্ণ তলের যদি ক্ষেত্রফল দেখি, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার যদি অর্ধগোলক হয় তাহলে তার আয়তন হয়ে যাবে 2/3 পাই আর কিউব। কি বললাম? 2/3 পাই আর কিউব। কার? একটা অর্ধগোলকের আয়তন, মানে 4/3 পাই আর কিউবকে ডিভাইডেড করলে যা হবে সেটা 2/3 পাই আর কিউব। এবার যদি একটা অর্ধগোলকের আমি সমগ্র তলের ক্ষেত্রফল দেখি, যদি সেটা নিরেটই ধরে নিয়ে কাজ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 3 পাই আর স্কয়ার। আর যদি সেটা নিরেট না হয়, ফাঁপা হয়, তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার। চলো।